নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে হাফিজ ভাই। আমার নাম হাফিজ ভাই। ইনকিউবেটারের বিষয়ে আমি অনেকদিন থেকেই কাজ করি, প্রায় 6 বছর থেকে ইনকিউবেটারের বিষয়ে কাজ করি আমি, এবং ফার্মিং, হাঁস মুরগি, ট্রেনিংয়ের বিষয়ে সব কিছুর মধ্যে আমি আছি। হ্যাঁ, এই হাফিজ ভাইকে আপনারা অনেকেই চেনেন, যিনি দীর্ঘদিন ধরে ইনকিউবেটার ম্যানুফ্যাকচার করেন এবং সোনালী এবং ক্যাম্বেলের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, সেই হাফিজ ভাই কেমন আছে সেই খোঁজে আজকে পৌঁছে গেছি নদিয়া জেলার করিমপুরে। আপনি অবশ্যই আমাদের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন, কিন্তু এই হাফিজ ভাইকে আপনি চেনেন না, তাহলে কিন্তু আজকে চিনে নিতে হবে। দীর্ঘদিনের ব্যবসায়ী, হ্যাঁ, এবং তিনি হাঁস ও মুরগির এই সেক্টরের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। এই পোলট্রি সেক্টর নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। আমাদের সঙ্গে তার আজকে যে সাক্ষাৎকার হতে চলেছে, সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি অনেক কিছু জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে রয়েছে হাফিজ ভাই। হাফিজ ভাইয়ের পরিচয় কম বেশি দেওয়ার প্রয়োজন নেই। যারা আমাদের চ্যানেলের অনেক দিনের দর্শক তারা কিন্তু হাফিজ ভাইকে অলরেডি চেনেন। তিনি ইনকিউবেটর সেলার এবং হাঁস ও মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। দাদা, একটু পরিচয় দেন যারা আমাদের নতুন দর্শক রয়েছেন। আমার নাম হাফিজ ভাই। ইনকিউবেটারের বিষয়ে আমি অনেকদিন থেকেই কাজ করি, প্রায় 6 বছর থেকে ইনকিউবেটারের বিষয়ে কাজ করি আমি, এবং ফার্মিং, হাঁস মুরগি, ট্রেনিংয়ের বিষয়ে সব কিছুর মধ্যে আমি আছি। প্রথমত একটু ফার্মিংয়ের দিকে যাব। ক্যাম্বেল হাঁস মার্কেটে তখন খুব কম, ফার্মিং কমার্শিয়ালি ফার্ম খুব কম ছিল। তখন হাফিজ ভাইয়ের প্রথম ভিডিও করি আমি। করিমপুরের থেকে প্রায় নেই 7-8 কিলোমিটার বর্ডারের কাছে একটা ফার্ম ছিল, সেখানে 200-300 মতো হাঁস ছিল, ক্যাম্বেল। তখন ভিডিও করেছিলাম। এখন আপনার যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলো কি ক্যাম্বেলই আছে না অন্য কিছু? আছে, ক্যাম্বেল আছে, এবং খাকি ক্যাম্বেল আছে, ইন্ডিয়ান রানার আছে, হোয়াইট পিকিং আছে, সব রকম। এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে হোয়াইট পিকিং। হোয়াইট পিকিংয়ের কেমন মার্কেট দেখছেন, এবং যারা আপনার কাছে ইনকিউবেটর নিচ্ছে তারা কীরকম চাহিদা দেখাচ্ছে? অ্যাকচুয়ালি এখন বর্তমানে মুরগির থেকে হাঁসের চাহিদাটা বেশি, এবং ইন্ডিয়ান রানার, হোয়াইট পিকিং এটার ডিমান্ডটা খুব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। বিশেষ করে হোয়াইট পিকিংয়ের যেহেতু ওজনটা বেশি আসছে এবং ডিমের দামটাও বেশি, বাচ্চার দামটাও বেশি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ফার্ম করে কি সত্যি কি লাভ করতে পারছে মানুষ এখন? কারণ খাবারের দাম চড়া। ফার্মে যদি লাভ না হতো তাহলে যারা করছে আছে এখনো, তারা কি ফালতু করছে নাকি? তারা অনেকে বলে যে দাদা, কালকে একটা ফার্মার আমাকে ফোন করেছিল, বলছে দাদা খাবারের দাম অনেক, কারণ লোকাল ফিড যেটা লোকাল ফিড খাওয়াই সেটার দাম বেশি। এটা তো সবাই জানে যে মুরগির ফিডটা কিন্তু পুরোটাই কেনা, কিন্তু হাঁসের ফিড বলেন, অ্যাকচুয়ালি খাবার বলেন, সব কিন্তু কেনা না, কিছু নিজের প্রাকৃতিক খাবারও করা যায়। তো সেই ক্ষেত্রে যাদের প্লেস মানে পরিবেশটা হাঁস পালনের মতো না, তারা যদি বাধ্যগত হাঁস পালন করতে যায়, তারা লস ছাড়া কি আর লাভ খাবে? তারা লসই খাবে। তো সেই ক্ষেত্রে যদি হাঁস পালন করার মতো প্লেস হয় তারা হাঁস পালন করুক, আর যাদের মুরগি পালন করার মতো প্লেস হবে তারা মুরগি পালন করুক, তাহলে লাভ আসবে। এবার দেখা যাচ্ছে আপনি জোর করে করছেন, হাঁস পালন করা সম্ভব না, সেখানে আপনি হাঁস পালন করছেন, পুরোটাই কেনা খাবার খাওয়াচ্ছেন, তাহলে তো স্বাভাবিক লস আসবে। হাফিজ ভাই আমাদেরকে আজ থেকে প্রায় 6 বছর আগেও যে কথা বলেছিল, আজকেও সেই কথাই বলছে। কারণ হাঁস পালন করার জন্য আদর্শ জায়গার প্রয়োজন, যে হাঁসই পালন করুক না কেন। ফার্মাররা উৎসাহ নেয় প্রত্যেকটা টাইমে। 6 বছর আগেও কিন্তু নতুন ফার্মাররা করেছিল এবং তারা ফার্ম করেছে, এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। এখনও সেই সব মানুষ কিছু আছে, আমার সাথে কন্ট্যাক্ট রয়েছে, এবং আপনার সঙ্গে তো বহু মানুষের কন্ট্যাক্ট রয়েছে। হাঁসের বাচ্চা মোটামুটি কোন বয়সে নেওয়া উচিত? দেখুন, যদি অভিজ্ঞতা থাকে তার আগে থেকে, যারা হাঁস পালন এর আগেও করেছে, যাদের অ্যাকচুয়ালি ফার্ম আছে, বাড়িতে পালন করছে এমন না, ফার্মের বিষয়টা আলাদা, বাড়িতে যারা 10টা 20টা পালন করে তার বিষয় আলাদা। যেমন বাড়িতে পালন করলে কোনো ভ্যাকসিন টিকা লাগে না,
কিন্তু ফার্মের ক্ষেত্রে এটা লাগে, কারণ নোংরা থেকে আসে জীবাণু, জীবাণু থেকে সেখানে একটা রোগ সৃষ্টি হয়। হাঁসের তো ডাক প্লেগ, ডাক কলেরা দুটো রোগ আছে। তো সেই ক্ষেত্রে যদি হাঁস পালন করে তাহলে সেই প্লেসটা ঠিকঠাক। আদর্শ জায়গার প্রয়োজন কেন, এই প্রশ্নটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় প্রত্যেকটা ফার্মারের কাছে। হাঁসের জন্য আদর্শ জায়গা এই কারণেই দরকার, কারণ ওই যে আপনি বললেন যে অনেকে বলে যে হাঁস পালন করে হয়তো অনেকে লস খায়, ঠিক আছে, খাবারের দাম বেশি। বিষয়টা খাবারের দামটা বেশি না, যেমন দেখুন খাবারের যেমন দাম বেশি, হাঁসেরও তো দাম বেশি। এটা ভাবতে হবে। যখন আজ থেকে 6 বছর আগে আপনার সাথে ইন্টারভিউ দিয়েছি, সেখানে হাঁসের দাম কত ছিল? 250 টাকা, 200 টাকা। খাবারের দাম তেমন ছিল। আজকে হাঁসের দাম কত? 400 টাকা, 450 টাকা। তো খাবারের দাম যেমন বেড়েছে, হাঁসের দামও তো বেড়েছে। না, ফার্মাররা অনেকেই বলে, অনেকেই আমার কাছে অ্যাকচুয়ালি নালিশই করে, তারা একটুখানি রেটটা বাড়িয়ে দেন। অ্যাকচুয়ালি যারা কিনবে তাদেরও তো হাঁসের রেটটা, হাঁসের রেট ঠিকই আছে, ঠিকঠাক জায়গায় যদি বিক্রি না করতে পারে তাহলে তাকে সে কম দামে বেচতে হবে। কারোর হাঁস কেনার প্রয়োজন আর কারোর বিক্রি করার প্রয়োজন, এই দুজন যদি এক জায়গায় না হয় তাহলে সে বিক্রিও ভালো রেটে করতে পারবে না, যে কিনবে সেও তো হাঁস পাচ্ছে না। এবার কি হচ্ছে যে বিক্রি যে মার্কেটিং জায়গাটা, সঠিক জায়গায় বিক্রি করতে হয়, সেই জায়গাটা চিনতে পারে না। হাঁস পালন করে ঠিকই, সেই জায়গাটা চিনতে পারে না। তখন কি করে? বাধ্যগত মেন মার্কেট, বাধ্যগত সে যেচে অন্য জায়গায় দিতে চায়, দাদা আমার হাঁসগুলো কি কিনবেন? তখনই সেই কাস্টমারটা যে কিনবে তার কাছ থেকে, সে কিন্তু সেই জায়গাটা পেয়ে যায় যে এখানে আমি কম দামে কিনতে পারবো। এখন আপনি হাঁসের বাচ্চা মানে দিতে পারবেন? অ্যাকচুয়ালি হ্যাঁ দিতে পারবো। মানে এখন ধরো 1000 বাচ্চা লাগবে হোয়াইট পিকিং এর, দিতে পারবেন? দিতে পারবো, শুনুন, দিতে পারবো, কিন্তু সময় দিতে হবে, কারণ এখন প্রচুর ডিমান্ড। মানে বর্ষাকাল চলছে, প্রচুর। প্রথমত বর্ষাকালে প্রত্যেকটা বছরই ডিমান্ড থাকে, আর তারপরেও হাঁসের বর্তমানে ডিমান্ডটা বেশি। সোনালির থেকে হাঁসের ডিমান্ড এখন বেশি হয়েছে। কি কি হাঁসের বাচ্চা দিতে পারবেন এখন? আমি সব রকমের, হোয়াইট পিকিং, খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, আপনার চীনা হাঁসের যেটা বাচ্চা বলছে, সব কিছু ফেন্সির দিকেও কাজ করছে, ফেন্সি আইটেমেও কাজ করছেন। এই হাঁস গেলাম, এবার মুরগিতে কিছু কিছু প্রবলেম হচ্ছে, মুরগিতে কিছু কিছু প্রবলেম হচ্ছে, যেটা হলো মার্কেটিংটা একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের বেশ কিছু রাজ্যে এখন বর্তমানে এক্সপোর্ট হতো, বা সেটা এখন একটু বন্ধ। এখন বর্তমানে আসামের যে গাড়ি হতো আগে, সেই গাড়িটা কিন্তু এখন এইদিকে আসে না, আমাদের এই সাইডে গাড়িটা আসে না, একটু সমস্যা হয়। দ্বিতীয়ত আসামের মার্কেটটাও কমে গেছে আগেকার থেকে। আসামে যখন মুরগিটা আনতো তখন সোনালী মুরগির ডিমান্ড বেশি ছিল। তো সেই ক্ষেত্রে সোনালী যারা করবে মনে করছে, তারা প্রথমে অল্প করে দেখুক, কিংবা সোনালী বাদেও তো আরও মুরগি আছে, যেমন দেশি মুরগিটা মানুষ চাইলে পালন করতে পারে, কিন্তু পিওর দেশিটা বের করতে হবে। এখন অনেক কনফিউজ হয়ে গেছে। এই সোনালী বাদে অন্য কি ফার্ম কিছু করা যায় মুরগির? হ্যাঁ, করা যায়। সোনালী বাদেও অনেক অনেক মুরগি করতে পারে, যেমন ব্ল্যাক অস্ট্রলক, টার্কি। হ্যাঁ, ব্ল্যাক অস্ট্রলক করতে পারে, টার্কি করতে পারে, চীনা মুরগির ফার্ম করতে পারে। এগুলোর কি ডিম আপনারা অ্যাভেলেবেল দিতে পারবেন? হ্যাঁ, অ্যাভেলেবেল দিতে পারবো, কিন্তু ওই যে বললাম একটু সবসময় সময় টাইম দিতে হবে আমাদের, ঝটপট বলে, কারণ এখন ডিমান্ড বেশি। এখন বিরাট ডিমান্ড, ডিমেরও ডিমান্ড, হাঁসের বাচ্চারও ডিমান্ড। অ্যাকচুয়ালি আপনি একটা লক্ষ্য করে দেখেছেন, আজ থেকে 6 বছর আগেও আপনি ইন্টারভিউ নিয়েছেন, তারপরেও যোগাযোগ আপনাদের সাথে আছে। সোনালী মুরগির বাচ্চার দাম কিন্তু লো হয়ে যায় অনেক সময়, হয় না? হাঁসের বাচ্চা আজকে 22 টাকা, কালকে 18 টাকা, 19 টাকা হয়ে যায়, কিন্তু হাঁসের বাচ্চার লো প্রাইস কিন্তু খুব কম দেখেছে। হাঁসের বাচ্চার কিন্তু প্রাইস কমে না। কেন? এটার কারণ অ্যাকচুয়ালি ওই যে বললাম যে হাঁস পালন করতে প্লেস লাগে, জায়গা লাগে ভালো। এই জায়গাটা সবার থাকে না। মুরগির জেগেও পালন করতে পারে, মনে করলে ছাদেও করতে পারে, প্রত্যেকটা বাড়ির ছাদেও পালন করতে পারে। গ্যাস গন্ধ সোনালী মুরগির হয় না অতটা, আর হলেও যদি ঠিকঠাক টাইম মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে, গ্যাস হয় না। এই জন্য অনেকে ঘরে করতে পারে, অ্যাভেলেবেল করে সোনালী ফার্মটা করে ফেলতে পারে। মানুষ দেখে যে আমার তো হাঁস পালন করার জায়গা নেই, তাহলে সোনালী মুরগিটাই করি। আর যাদের এই জন্য হাঁসের ফার্মটা কম, কারণ এই জায়গাটা সঠিক জায়গাটা না থাকলে তো করতে পারবে না, হাঁসের জায়গাটা কম। এই জন্য যখন কম, তখন মার্কেটেরও টানবে, অ্যাভেলেবেল দিতে পারে না বলে ডিমান্ডটাও বেশি। দাদা, সব শেষে একটাই কোশ্চেন করবো আপনাকে, আগের মতোই কি ব্যবসা আছে আপনার? হ্যাঁ, আগের মতোই ব্যবসা আছে। আমি ব্যবসায় সবসময় আছে, আগে থেকেও আছি। অনেকে ভাবে হয়তো যে আমি ব্যবসা করি না, ছেড়ে দিয়েছি, অনেকে ভাবে, কিন্তু তা না। অ্যাকচুয়ালি আমি ভিডিও করতাম না, মানে সোশ্যাল মিডিয়ার এদিকে আমি খুব কম আসিনি। আমার ব্যবসা রানিং ছিল, কিন্তু আমি ভিডিও 1 বছরের মধ্যে ভিডিও বানাই। এই জন্য অনেকে ঘরে দাঁড়িয়ে রয়েছে, এটা ইনকিউবেটরের ঘর। দর্শকদের দেখাবো, একটু দেখান দর্শকদের যে ইনকিউবেটর কেমন কি রয়েছে।
100 দেখুন 200 ইনকিউবেটর এখানে 1500 আছে, এটা 1000 ক্যাপাসিটি আছে। বেশি খুলে দেখাবো না কারণ হ্যাঁ সবাই এটা প্রায় 1000 ক্যাপাসিটি আছে, ওটা 1500। আর এগুলো যারা বলে যে সেই 2000 টাকা দামের 100 মেশিন, অনেকে বলে অ্যাকচুয়ালি বাধ্যগত রাখতে হয়, এতে আমাদের করে তেমন কোনো একটা লাভও আসে না, কিন্তু অনেকে মহিলারাও নেয় বাড়ির জন্য, তাদের তো শখ হয়, তারা তো পূরণ করবেই, মানে 200 100 ফোটানোর জন্য এগুলো বানিয়ে দিই। যেমন অনেকে বলে 300 ক্যাপাসিটির একটা মেশিন, অনেকে বলে স্টিল বডি, যেটা বডি বলে অন্য কোনো ম্যাটেরিয়াল যে বডিটা, সেই বডি দিয়ে বানানো হয় এটা। এই মেশিনটা কিন্তু বড় বানানো যায় না। কেউ যদি বলে আমি 3000 4000 2000 ক্যাপাসিটি নিব, তাহলে সম্ভব না এটা বানানো। এটা অ্যাকচুয়ালি 300 200 500 এগুলো বানানো 100 এর জন্য ঠিক আছে, 100 ঠিক আছে, কিন্তু এগুলোর দামটাও বেশি পড়ে। যেমন এটা হচ্ছে থার্মোকলের পেটিতে তৈরি হয়, এটা সবাই জানে। এর ক টাকা দাম বলেন? একটা পেটি 200 টাকা হয়তো দাম। তো সেই ক্ষেত্রে র মেটেরিয়াল দিই অল্প টাকায় দেওয়া যায়, এগুলোর দাম তো বেশি র মেটেরিয়ালের। এই বক্সটা বানাতে খরচটা বেশি হয়ে যায়, এই জন্য এর দামগুলো একটু বেশি পড়ে। মোটামুটি আমাদের দর্শক যারা রয়েছে তারা কিন্তু আপনার কাছে আসলে মোটামুটি ম্যাশিং যদি মনে করে 100 ম্যাশিং নেবে, 100 ম্যাশিংও পাবে, এবং 1-1500 2000। হাফিজ ভাই বলো, দীর্ঘদিন ধরে করছে ইনকিউবেটরের ব্যবসা, সঙ্গে রয়েছে ফার্মিং। এই যে মেশিনগুলো নিয়ে আমরা তো জানি দীর্ঘদিন ধরে ভিডিও করছি, এই মেশিন থেকে নিয়ে হাজারের মেশিন আমরা মোটামুটি 10 থেকে 15,000 টাকা আয় করতে পারি গড় অ্যাভারেজ। না যখন 30,000 হয় তখন হলো, কিন্তু সারা বছরে আমরা 21 দিনে 10,000 থেকে 15,000 টাকা আয় করতে পারি, সব খরচ বাদ দিয়ে, তাই তো? আয় হবে এটা, মানে যারা একেবারে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বেশ। 1000 মেশিনগুলো, এই যে 1000 মেশিনের এটা বডিটা আপনাকে দেখে দিচ্ছি, এটা হচ্ছে 1000 মেশিন। মোটামুটি এর কিরকম টাকা নিয়ে ওটাকে ব্যবসায় নাম? এগুলা মোটামুটি ধরুন ডিম ফিম সহ 40-এর মধ্যে হয়ে যাবে। 40,000 টাকা নিয়ে সেই ব্যবসায় নামতে পারে, টোটাল কমপ্লিট হয়ে যাবে। পরিশ্রম তো আমরা জানি, একবার ডিম নড়ানো, এগুলো তো জানাই আছে, পরিচর্যা করতে হয়, কোথাও দেখা গেল জল সমস্যা, সুগারের জল, এগুলো একটু দেখভাল করা, মানে সেই আহামরি না এমন কিছু নেই, এমন কিছু খাটনি নেই। আর এগুলো অনেকেই জানে। এমন ম্যানুয়াল মেশিন, অ্যাকচুয়ালি ম্যানুয়ালটাই বেশি বিক্রি, আমার কাছে সব থেকে বেশি ম্যানুয়ালটাই বেশি বিক্রি হয়, কারণ কাস্টমারদের আমি আগেই পরিষ্কার বলি যে দাদা অটোমেটিক, যারা নতুন তারা তো কিছু জানে না, তাদেরকে বলে দাদা অটোমেটিক নেব, তখন আমি তাদেরকে পরিষ্কারই বলি যে একটা ম্যানুয়াল মেশিন অটোমেটিক করা যায় ভবিষ্যতে মনে করলে, কিন্তু একটা অটোমেটিককে যদি ম্যানুয়ালে নিয়ে আসা যায় তাহলে তার লস হবে। আর যদি একটা ম্যানুয়ালকে তার অটোমেটিক পরে করে, তাহলে এক্সট্রা যে কিছু টাকা লাগবে সেটা দিলে তখন বানিয়ে দেওয়া যাবে তাকে। কিন্তু যদি প্রথমে একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা সবসময় পরিচর্যা করা যায় যে জিনিসটাই, সেই জিনিসটা কিন্তু ভালো হয়। অর্থাৎ এই যে অটোমেটিকের থেকে ম্যানুয়ালের রেজাল্ট ভালো, সবসময় রেজাল্ট ভালো। হাঁস বলেন মুরগি বলেন, এবার অনেকে বলে যে হয়তো ম্যানুয়াল মানে, অনেকে ভাবে যে ম্যানুয়াল মানে সবকিছু হাতে করতে হয়, না, এটাও ইলেকট্রিক অটো কাজ করবে, অটোমেটিকটা অটো কাজ করবে। ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে এটা হাত দিয়ে নাড়াতে হয়, অটোমেটিকটা একা রোল হয় লেফট রাইট। দাদা মোটামুটি 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারি, সে চালে পারবে তো? সমস্যা না। দর্শকদের বলবো, দেখেন দীর্ঘ 6 বছর ধরে ব্যবসা করছে হাফিজ ভাই, আর হাফিজ ভাই এমন একটা ব্র্যান্ড ছিল একটা টাইমে ইনকিউবেটর জগতের, বা এই ব্যবসা সম্পর্কে মানে এক কথায় শেষ। তো তাই তো দাদা একটা টাইমে ছিল, অনেকদিন অনলাইনে বা এই আপনারা দেখেননি বা সোশ্যাল মিডিয়ায় দেখেননি, এই কারণেই ব্যস্ত থাকে, এবং খুব সময় একটু আমাদের বের করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ যে মানুষটা হারিয়ে গেছে অনেকে বলছে, খোঁজ করতে আজকে চলে আসলাম মানুষটার কাছে। দাদা অ্যাড্রেসটা একটু বলেন, যারা আমাদের নতুন। যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চায়, তাহলে সে যেখানে থাক না কেন কৃষ্ণনগর থেকে আসা লাগবে, কৃষ্ণনগর আসবে, এবং সেখান থেকে চাইলে বাস ধরে আসবে বাজিতপুর। হ্যাঁ বাজিতপুর, করিমপুর, হ্যাঁ করিমপুর আসতে হবে, করিমপুর আসবে, সে আমাকে ফোন করবে, তার করিমপুরের 2 কিলোমিটার আগে সে নেমে যাবে, রাস্তার ধারে একদম। আর কেউ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিক থেকে কেউ আসে মুর্শিদাবাদ, তাহলে তাকে বহরমপুর আসতে হবে, এবং বহরমপুর থেকে করিমপুর বাস স্ট্যান্ডে তাকে আসতে হবে। করিমপুর থেকে টোটো ধরে 2 কিলোমিটার এখানে আসলেই হবে। এটা হচ্ছে ঠিকানা। থ্যাংক ইউ দাদা, আমাদের সঙ্গে সময় দিলেন এতক্ষণ, ভালো থাকবেন, ধন্যবাদ।